স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, মানে আমাদের এখানে অলমোস্ট সকল ব্যাংকের ম্যাক্সিমাম ব্যাংকেরই এমপ্লয়িরা থাকেন। সো এখানে একটা হাইব্রিড প্রোফাইল এখানে ক্রিয়েট হয়, যেখান থেকে আপনি খুব সহজে আপনার ইনফরমেশনটা একজনের সাথে আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন। আর এর পাশাপাশি তো পড়াশোনার মধ্যে থেকে তো ডেফিনেটলি পড়াশোনাটাও আপনাকে এখানে হেল্প করবে, যে মানে সবকিছু মিলে এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনি যদি একটু প্রোঅ্যাক্টিভ হন, তাহলে এখান থেকে খুব খুব স্ট্রং একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন পর্যন্ত আজকে 2টা ক্লাস শেষ করেছি। আজকে এটা আমাদের আপনাদের এআইবিবির জন্য আজকে শেষ ক্লাস আজকের জন্য। সো আজকে জিআইবিবি তে আমরা উম, একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের কথা যদি বলি, সেইটা নিয়ে প্রথমে একটু আলোচনা করব, তারপরে আপনাদের বইটা দেখার চেষ্টা করব, তারপরে আমরা ডিরেক্ট কোয়েশ্চেন বা পড়াশোনার মধ্যে চলে যাব। ফার্স্ট অফ অল, আমি মানে আমার জানা মতে বা আমি যতটুকুখানি বুঝি ততটুকুতে জিএফআইটা হচ্ছে মানে রিক্রেশনাল সাবজেক্ট বলি আমি আমার ভাষায়। হ্যাঁ, আপনার ভাষায় আপনাকে এটাকে যেভাবে বলেন, আমার ভাষায় এটাকে রিক্রেশনাল সাবজেক্ট বলে। রিক্রেশনাল সাবজেক্ট মিন্স এই সাবজেক্টটা আপনি বাংলায় বা ইংরেজিতে যে ভাষায় লেখেন কোনো সমস্যা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সাবজেক্টটাতে আপনি আপনি নিজে যতটুকু যা বুঝেন সেটা যদি অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন, সুযোগ আছে। মানে আমি অনেক কিছু বুঝি, ব্যাংকিং এর অনেক কিছু আমার কাছে এরকম ইথিক্যাল মনে হয় না, আনইথিক্যাল মনে হয়। সো আনইথিক্যাল ইস্যুসটা এভাবে এভাবে ডিল করা দরকার, নো ইস্যুস। আপনি এই একটা সাবজেক্ট, যে সাবজেক্ট আপনি লিখতে পারেন, প্লিজ ওপেন। তবে ডেফিনেটলি রং ওয়ার্ডিং না। আপনি যদি বুঝেন, আপনি যদি সত্যিকার অর্থে সুন্দর করে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গভর্নেন্সটা প্রপার ওয়েতে বুঝেন, তাহলে আপনি অনেকগুলি প্রশ্ন নিজের মতো করে বানিয়ে লিখতে পারবেন, নো ইস্যুস। নিজের মতো করে বানিয়ে লিখতে পারবেন। বাংলা ইংরেজি যেভাবে লেখেন না কেন কোনো সমস্যা নেই। 2টা ম্যাথ আসে। ম্যাথের যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে অরিজিনালি এখানে 2টা টপিকস থেকে ম্যাথ আসার মতো, আর বাকি জায়গাটুকু থেকে আসলে ম্যাথ আসার মতন না। হাওয়েভার হাওয়েভার আমরা চেষ্টা করি যে আপনার ওই 2টা ম্যাথের পাশাপাশি সিঙ্গেল কোয়েশ্চেন, একদম দাঁত ভাঙানো কোনো কোয়েশ্চেন নাই। এগেইন, ট্রেড ফাইন্যান্সে যেমন আমি আপনাদেরকে একটা ফরম্যাটে ঢুকাচ্ছি, বলছি যে ভাইয়া এই এই সিকোয়েন্সের পরে এই সিকোয়েন্স একটু বুঝতে হবে, না বুঝলে আপনি ফ্লোটা বুঝতে পারবেন না, পরীক্ষার প্রশ্ন লিখতে পারবেন না। জিএফআই তে এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। আপনি যা পড়ছেন আপনি লিখতে পারবেন। আপনি যদি ভাই বলে মনে করেন যে প্রথম দিন আমি পার্থক্য পড়ে ফেলবো, নো ইস্যুস। প্রথম দিন শর্ট নোট পড়বো, কোনো সমস্যা নাই। প্রথম দিন ম্যাথ করব, কোনো সমস্যা নাই। মানে এটা ব্রড কোয়েশ্চেনের সাথে শর্ট কোয়েশ্চেনের লিঙ্ক আপ, বা একটা টপিকস একদম না বুঝে পড়াই যাবে না, এরকম কোনো ম্যান্ডেটরি সিকোয়েন্স এখানে নাই। তাহলে এত সুবিধা যেই সাবজেক্টে, সেই সব সাবজেক্টকে আমি রিক্রিয়েশনাল সাবজেক্ট বলি আমার সেন্স থেকে। এবং এই সাবজেক্টটা আমি যদিও ওভারঅল ক্লাসে মনে হয় 2টা ক্লাস কম দিয়েছি, কারণ হচ্ছে আমি এটা মোটামুটি 7-8টা ক্লাসে কভার করে ফেলতে পারি, বা আমরা করে ফেলবো ইনশাল্লাহ আমাদের নেক্সট, মানে আমাদের যে প্ল্যান। বাট এগেইন উই হ্যাভ এ প্ল্যান যে আমরা প্রথমে শর্ট নোট, ডিফারেন্স, ম্যাথ, এই ইস্যুসগুলি আমরা কভার করে ফেলবো। তাহলে আমাদের জন্য এই সাবজেক্টটা পড়াটা সুবিধাজনক হবে। যেহেতু এই সাবজেক্টে কোনো নিয়ম নীতির বালাই নেই, সো আমি আজকের ক্লাসটা হয়তো আজকের ক্লাসটা যেহেতু নিয়ম নীতির বালাই নেই, আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ওভারঅল বইতে আসলে কি আছে। ওভারঅল বইটা আমি আলোচনা করার স্কোপ আছে এই সাবজেক্টে। দ্যাটস ওয়াই এই সাবজেক্টে আমি ওভারঅল বইটা আলোচনা করবো, যে পুরো সাবজেক্টে আমার আসলে কি কি জিনিস আছে এবং আমার কোন কোন জিনিসগুলি আসলে পড়তে হবে, কি কি জিনিস থাকে, সেটা নিয়ে আমরা ইনিশিয়ালি আলোচনা করব। তারপরে আমরা ফর্মালি চ্যাপ্টার 1টা শুরু করব। ইন দ্য মেন টাইম সাজেশন এবং সলিউশনে শর্ট নোট এবং পার্থক্যের পার্টটা আমরা
শুরু করে ফেলতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি ওভারঅল আপনার কোর্সটা বোঝার পরে পার্থক্য দিয়ে স্টার্ট করতে পারবেন, সমস্যা হবে না আশা করছি। ম্যাথটাও একটু শুরুর দিকে করাই নিন, হ্যাঁ, ম্যাথটা আর কি। ম্যাথ, সিঙ্গেল কোয়েশ্চেন এবং ডিফারেন্স, তিনটা পার্ট আমরা প্রথমে ঠিক শেষ আছে। করব। তারপরে মানে জি ওভারঅল জি। প্রথম সাবজেক্টটা বোঝার পরে তিনটা পার্ট আমরা শেষ করে তারপরে আমরা ব্রড কোয়েশ্চেনে ইনভলভ হব। এই ঠিক সাবজেক্টের আছে। ক্ষেত্রে ঠিক মানে রিস্ক বলবো না, একটা ছোট্ট ইস্যু আছে যেখানে আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে। সেটা হচ্ছে এই সাবজেক্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকের কয়েকটা সার্কুলারকে সরাসরি অ্যাডাপ্ট করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর, সি নাম্বার প্রশ্ন, স্টেট সাম জেনারেল রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও অফ এ ব্যাংক। একটা ব্যাংকের সিইওর রিস্ক অ্যান্ড রেসপন্সিবিলিটি কি কি সেটা নিয়ে আলোচনা করতে বলেছে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলি দেখি, তার আগের একই কোয়েশ্চেন দেখেন, মেনশন টু রোলস অফ চিফ রিস্ক অফিসার সিআরও ইন এ ব্যাংক। এখানেও দেখেন পুরো কেস স্টাডিটা ম্যাথ সহ সবকিছু বাংলা দিয়ে দেয়, সকল কিছু বাংলা পাঠে থাকে। সো কেউ যদি মনে করেন যে ভাই আমি বাংলা পাঠে পরীক্ষা দিতে চাই, আই হ্যাভ নো ইস্যুস। কন্টিনিউ, কন্টিনিউ। আমি একটা যে জায়গাটাতে আপনাদেরকে একটু মানে আপনাদের একটা জায়গায় একটু নোটিস করতে চাই, সেটা হচ্ছে এই যে দেখেন অ্যাগেইন এর আগের ইয়ারের সেম কোয়েশ্চেন আসছে, ডেসক্রাইব দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ এ চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এ ব্যাংক কোম্পানি অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক ডিরেক্টিভস। হোয়াট ইজ বাংলাদেশ ব্যাংক ডিরেক্টিভস? তারও আগের প্রশ্নে যাই। মানে এই প্রশ্নগুলি দেখানোর একটা কারণ আছে। এখানে দেখেন লিখছে একটা প্রশ্ন, অ্যাজ পার ক্লজ 59 অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট, নিহত দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কতজন, সেটার কথা বলা হয়েছে এখানে। এইটা সম্ভবত স্টেট সাম জেনারেল রুলস এন্ড রেসপন্সিবিলিটি অফ চিফ এক্সিকিউটিভ অফিসার। এই কোয়েশ্চেনটা প্রতি বছরে পাবেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, প্রতি বছরই পাবেন। বাট আমি আসলে যেটা মানে আপনাদেরকে পয়েন্ট আউট করাতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে 97 বা 98 সালের পরীক্ষায় সরাসরি বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দিয়ে সিইওর রেসপন্সিবিলিটি আলোচনা করতে বলেছে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে সবচেয়ে জরুরি, যে একটা কোয়েশ্চেনে কিভাবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারকে রেফার করে কোয়েশ্চেন করে, এবং তার মানে হচ্ছে এই রিলেটেড কোয়েশ্চেনগুলিতে বাংলাদেশ ব্যাংক সার্কুলারের যথেষ্ট ভ্যালু রয়েছে। সো এখন পর্যন্ত এটা খুব সম্ভবত চেঞ্জ হওয়ার সুযোগ নাই এখনো পর্যন্ত। এখন তো জুলাই। সো সিও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার কোন একটা ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে আইনগতভাবে কোন নিয়ম ফলো করতে হয়, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা অন্যান্য ডিরেক্টরসদের নিয়োগের ক্ষেত্রে, এই যে দেখেন, এই যে আমি এই প্রশ্নটা বের করার জন্য এতটুকু মুভ করেছি, আপনারা সবাই একটু খেয়াল করেন। লুক এট দ্য কোয়েশ্চেন, state the duties and responsibilities of chief executive officer of a commercial bank as per BRPD circular letter নাম 18 dated 27 অক্টোবর 2013। তার মানে চিফ এক্সিকিউটিভ অফিস সিইও নিয়োগের ক্ষেত্রে মাস্টার সার্কুলার ছিল 2013 সালের এই 27 অক্টোবরের, 18ই 27 অক্টোবরের এই সার্কুলারটা। আপনাকে আসলে প্রশ্নই বলছে এই এই সার্কুলারের উপর বেস করে সিইওর রেসপন্সিবিলিটিটা ব্যাখ্যা করে। তাহলে এই একটা সাবজেক্টে অনেক সুবিধার কথার পাশাপাশি এটা ঠিক অসুবিধা না, আপনাদের একটা গ্রেট কনসার্ন থাকবে এই জায়গাটাতে প্লিজ। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রিভিয়াস যে সার্কুলারগুলি আছে, খুব বেশি সার্কুলার না, ট্রাস্ট মি, 1 2 3 4 5টা সার্কুলার, একটা সিও, একটা ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি, একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস এর রেসপন্সিবিলিটি, আর আরেকটা হচ্ছে যারা অডিট করে তাদের রেসপন্সিবিলিটি, 4টা।
চেয়ারম্যানের রেসপন্সিবিলিটি 5টা। তাহলে কি কি বললাম আমি? এমডি রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেটা, চেয়ারম্যানের রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেটা, অন্যান্য ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেটা, অ্যান্ড ভেরি লাস্ট অ্যান্ড ভেরি লাস্ট, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সেই সার্কুলার রয়েছে সেটা, অডিটরদের রেসপন্সিবিলিটি নিয়ে যে সার্কুলারটা আছে সেটা। এই 5টা সার্কুলার বাংলা সার্কুলার। কেউ যদি একটু বাংলা রিডিং পড়েন, সুন্দর পরীক্ষার হলে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই সাবজেক্টে ইকুয়ালি বাংলা অ্যান্ড ইংলিশ ইকুয়াল। স্যার, সার্কুলার গুলো কি আমাদেরকে একটু স্যার গ্রুপে দিয়ে দিন প্লিজ স্যার। হ্যাঁ, স্যার, আমি সার্কুলার গুলি সব কম্পাইল করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। এই জি সাবজেক্টের স্যার। ক্ষেত্রে সার্কুলারটা একটু এডিশনালি আপনাদের মাথায় রাখবেন, আদারওয়াইজ এই সার্কুলারটা মানে এই সাবজেক্টটা কঠিন না। আর আমি এতক্ষণ মানে বলতেছি যে সোজা নিজের মতো করে লিখতে পারবেন, বাট অনেক টপিকস আছে, খুব সুন্দর মার্কস উঠানো যায়। সিঙ্গেল কোশ্চেন গুলি একদম সিদ্ধ সংখ্যাভিত্তিক হয়েছে কি অ্যান্সার না? চায়। তারপরে কিছু টপিকস তাহলে আছে ওটা যে দেখো। টপিকস গুলি মানে আপনি পড়লে দেখবেন যে আপনার কাছে মানে ইনফরমেটিভ। এমন না যে ওই টপিকস গুলি লিখলে, আমরা যেমন আগে রচনা লিখতে যেতাম বা কোনো একটা জিনিস লিখতাম যেটার আগাগোড়া কিছু নাই, তো এখন আমি নিজেই চিন্তা করি আর এটা যতই লিখি স্যার ওই যে কমন একটা নাম্বার দিবে। সাবজেক্টটা কিন্তু কমন না, ওই টাইপের নাম্বার না, কিন্তু সাবজেক্টটা যদি আপনি স্পেসিফিকেশন কভার করতে পারেন তাহলে আপনি নাম্বার পেয়ে যাবেন। যেমন যেমন ধরেন 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে এটা যা আসছে, সীমিত দায় প্রাইভেট কোম্পানির আইনগত নির্দেশনা কি, সিআরআর এবং সিআরএআর এর পূর্ণরূপ কি, যদি পূর্ণরূপ লিখতে পারেন 2 মার্কস, দুইটার পূর্ণরূপ 2 মার্কস। ব্যাংক কোম্পানি আইন 1991 এর কোন ধারার অধীনে বাংলাদেশ ব্যাংক একটি কোম্পানির পরিচালনা পর্ষদ বাতিল করার ক্ষমতা প্রাপ্ত হয়, যদি শুধুমাত্র আপনি ওই সেকশনটা বলতে পারেন তাহলেই আপনি এখানে 2 মার্কস পেয়ে যাচ্ছেন। সো এগুলিতে মার্কস তোলানোর কোনো সমস্যা না, একদম ইজি। সেম একই রকম 5টি বিষয়ের উপর সংক্ষিপ্ত টিকা লিখতে বলেছে, খুব কঠিন প্রশ্ন হয় না। উপরের দিকে যদি আমাদের লেটেস্ট যে কেস স্টাডি সহ যে প্রশ্নগুলি আসে, এখানেও খুব বেশি উল্টাপাল্টা প্রশ্ন হয় না। মানে আপনি যদি সুন্দর করে কভার করতে পারেন তাহলে খুব সোজা এবং খুব ইজি ওয়েতে এই সাবজেক্টটা পাশ করতে পারবেন। রেগুলার পড়ার বাইরে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলি দেখবেন। আর সিঙ্গেল কোশ্চেন আমরা এই যে যে সিঙ্গেল কোশ্চেন গুলি যেগুলি একত্রে ডিল করব, সেই সিঙ্গেল কোশ্চেন গুলি একটু প্রপার ওয়েতে পড়ে নিলে মোটামুটি সাবজেক্টটা কভার অফ করা যায়। এবার আমরা কোশ্চেন নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা নাই, থাকলে আমাকে একটু বলেন কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা আছে? পড়া, পরীক্ষা মিডিয়াম, টেকনিক, ফ্লেক্সিবিলিটি, রিল্যাক্স করার কোনো জায়গায় কোনো প্যাচ আছে কারো? কার শুধু জিএফআই পরীক্ষা বাকি আছে? ভাইয়া স্যার আমি আমার আছে, জাকির আমার আমার জিএফআই আছে বাকি ভাইয়া। আছে শুধু। জাকিয়া ফেরদৌসি, আরেকজনকে? জি স্যার আমি মনির স্যার, আমার বাকি আছে জিএফআই শুধু। শুধু জিএফআই? জি স্যার। ওকে, মনির, জাকিয়া। ওকে, এখন পর্যন্ত আমরা কোশ্চেন নিয়ে যতটুকু আলোচনা করেছি ততটুকুর মধ্যে মনে হয় আমি একটা হার্ড কথা বলি নাই, যেমনটা ধরেন রিস্ক ফাইন্যান্সে বা ট্রেডের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নীতির কথা বলেছি। এই 2টা সাবজেক্টে কিন্তু আমি কোনো নিয়ম নীতির কথা এখনো পর্যন্ত বলিনি। বলছি? বলি না নাই, স্যার। সোজা না। সাবজেক্ট এখনো মনে হচ্ছে আমাদের কাছে। ওকে, আমরা গোয়িং ফরওয়ার্ড আমাদের কাছে সোজাই মনে হবে, এটা কঠিন সাবজেক্ট না। আর সোজা পড়া, নিজে বানায় লিখতে পারবেন একদিকে, আর একদিকে কিছু মার্কস তোলার কোয়েশ্চেনও থাকে, সিঙ্গেল কোয়েশ্চেন, শর্ট নোট, এগুলি। ইভেন ম্যাথটাও ভাই আমি জানি এখান থেকে কি ম্যাথ আসে, ভাই একটা ম্যাথটা জানার সোজা বিষয়, ম্যাথ আসে। একটা জানার এবং ওই বিষয়। ম্যাথটা যাদের রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, রিস্ক ম্যানেজমেন্টের একটা ম্যাথ আসে এখানে, রিস্ক ম্যানেজমেন্টের একটা পার্শিয়াল ম্যাথ আসে এখানে। সো ওইটাও খুব কঠিন হবে না। ভাই আমার একটা কোশ্চেন। রায়হান ভাইয়ের কোয়েশ্চেন ছিল মনে জি হয়, ভাইয়া করেন। জি, আমাদের রিসেন্ট আমাদের আইসিসি একটা গাইডলাইন নতুন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, জাস্ট জুলাইতে আর কি। এটার কি কোনো ইম্প্যাক্ট আছে সাবজেক্টে? আইসিসির গাইডলাইনের ইম্প্যাক্ট আছে, ছোট্ট একটা ইম্প্যাক্ট পড়বে। সেটা হচ্ছে উম, আমরা যে ওই অডিট বা এই রিলেটেড ইস্যুস গুলির কথা বলছি, সেই রিলেটেড ইস্যুসগুলির সাথে কিছুটা রিলেটেড মিলে সার্কুলারের হালকা একটা প্রভাব আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা পুরো কোর্সটা দেখব, একদম পুরো কোর্স A to Z, মানে আসলে এই সাবজেক্টে কি কি আছে এটা একটু দেখবো। স্যার কোশ্চেন ব্যাংকটা একটু পরীক্ষা মানে গ্রুপে দিয়ে দিন প্লিজ স্যার। হ্যাঁ, ও অ্যাডভাইজারেরও একটা সার্কুলার আছে, বুঝতে পারছেন? সার্কুলার আছে কি কি: অ্যাপয়েন্টমেন্ট অফ এ ডিরেক্টর, তারপরে অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর,
বোর্ড অফ ডিরেক্টর, তারপরে হচ্ছে অ্যাডভাইজার নিয়োগ, ডিরেক্টর নিয়োগ, এদের নামে সার্কুলার আছে। এমডি সার্কুলার, 5টা সার্কুলার, 5-6টা সার্কুলার। আচ্ছা, সমস্যা নাই। সার্কুলার গুলি কম্পাইল না করে আপনাদের পাশাপাশি দিয়ে দিলেও তো হবে না? আমি বাংলাদেশ ব্যাংক থেকে জাস্ট ডাউনলোড জি করে দিলেও তো সমস্যা নাই, তাই না? জি স্যার, সমস্যা নেই। হুম। আপনি জাস্ট মনে রাখবেন যে এখানে ভাইয়া বলছে যে একটু সার্কুলার গুলি মনে রাখতে, আপনার যদি সার্কুলার গুলি একটু মনে রাখবেন। ওকে। এটা হচ্ছে মেইনলি জিএফআই এর বই, জিএফআই এর বই। জাস্ট 5 মিনিট একটা ওভারভিউ করবো আপনাদের কনফিডেন্সটা মানে বুস্ট আপ করার জন্য। বইতে আসলে কি আছে? মডিউল গুলি দেখি। কনসেপ্ট অ্যান্ড প্রিরিকোজিটস, এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের পুরো ডেফিনেশন। কর্পোরেট গভর্নেন্স কাকে বলে, কোন একটা ব্যাংকের কর্পোরেট গভর্নেন্সটা কিভাবে অ্যাচিভ করা যায়, এবং কর্পোরেট গভর্নেন্স রিলেটেড ভেসেলের কোনো গাইডলাইন আছে কিনা, সেই গাইডলাইন থাকতে কি, তারপরে কর্পোরেট গভর্নেন্সের উপকারিতা কি কোন একটা ব্যাংকের, আর কোন একটা কোম্পানির মিশন এবং ভিশন কি, মিশন এবং ভিশনের সাথে ব্র্যান্ড প্রমিস বা কোড অফ কন্ডাক্টের কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে সেটা ব্যাখ্যা করেন। মানে মডিউল 1-এ আমরা কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশন, এটার প্রসেস, এটার বেনিফিটস এবং কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ, কোড অফ কন্ডাক্ট রিলেটেড কিছু টপিকস পাবো। এর পাশাপাশি কোনো একটা কোম্পানির মিশন ভিশনের মধ্যে পার্থক্য কি, এবং মিশন এবং ভিশনের সাথে কোম্পানির ব্র্যান্ড প্রমিসের কি রিলেশন, সেটা আমরা দেখব। মডিউল 2, কমপ্লিটলি বোর্ডস অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটি। সো বোর্ড অফ ডিরেক্টর, যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা থাকবে, তারপরে বোর্ড কমিটি থাকবে, তারপরে ইন্ডিপেন্ডেন্ট মেম্বারদের কমিটি থাকবে, গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা থাকবে। অর্থাৎ বোর্ড, কোন একটা ব্যাংকের যে বোর্ড থাকে সেই বোর্ডের কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করার জন্য রেসপন্সিবিলিটি কেমন থাকে সেটা নিয়ে আলোচনা করব মডিউল 2-তে। মডিউল 3, 2টা জিনিস। একটা হচ্ছে সিইও, অলরেডি আমি আলোচনা করছি একটা প্রশ্ন, সিইও রেসপন্সিবিলিটি কি। এখানে আরেকটা জিনিস বলা আছে সিনিয়র ম্যানেজমেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট মানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডদের নিয়ে ব্যাংকের যে কোর অপারেশনাল টিম থাকবে, দে আর নট ইনক্লুডেড উইথ বোর্ড অফ ডিরেক্টরস। ব্যাংকের ভিতরে সিনিয়রদের নিয়ে যে ম্যানেজমেন্টটা তৈরি হয় সেটাকে বলা হয় সিনিয়র ম্যানেজমেন্ট। এটাকে সংক্ষিপ্ত বলা হয় এসএমটি, সিনিয়র ম্যানেজমেন্ট টিম। এই সিনিয়র ম্যানেজমেন্ট টিম কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সিনিয়র ম্যানেজমেন্ট টিম কিভাবে কাজ করে, তাদের রেসপন্সিবিলিটি মডিউল 3-তে আমরা আলোচনা করব। মডিউল 2-তে আমরা আলোচনা করব কোনো একটা ব্যাংক বা প্রতিষ্ঠানের অ্যাসেট, লিকুইডিটি এবং ক্যাপিটাল নিয়ে। অ্যাসেট, লিকুইডিটি এবং ক্যাপিটাল নিয়ে ম্যাথ যেটা আসে সেটা এই চ্যাপ্টার থেকে আসে, এটা থেকে ম্যাথ আসে। অন্য চ্যাপ্টারে কিন্তু কোনো ম্যাথ নাই, এই চ্যাপ্টারে ম্যাথ। সো ম্যাথটা যখন আমরা পড়বো, এটা বেসিকলি আমরা মডিউল 2 থেকে পড়বো। কোন একটা ব্যাংকের অ্যাসেট, লিকুইডিটি এবং ক্যাপিটাল স্ট্রাকচারটা এখানে আলোচনা করা হয়। এখন অ্যাসেট, ক্যাপিটাল এগুলি আমরা আসলে কিভাবে বলি, অ্যাসেট কিভাবে আলোচনা করে, অ্যাসেট আলোচনা করে। অ্যাসেট মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের অ্যাসেট কোনগুলি, লোন কি অ্যাসেট নাকি ডিপোজিট অ্যাসেট? লোন অ্যাসেট। লোন অ্যাসেট। সো কয় ধরনের লোন আছে, কোন কোন লোন দেয়, লোনগুলি কিভাবে কাজ করে। কোন একটা ব্যাংকের লিকুইডিটি স্ট্রাকচার কি, লিকুইডিটি মানে ফান্ড ম্যানেজমেন্টটা কেমন হয়, আর কোন একটা ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হয়, সেটা হচ্ছে মডিউল 2-তে আলোচনা। মডিউল 3-তে আলোচনা হচ্ছে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল নিয়ে। এই চ্যাপ্টারটা হুবহু আমরা রিস্ক ম্যানেজমেন্ট বইতে আলোচনা করব, হুবহু, কমপ্লিটলি। মানে এই চ্যাপ্টারের ইভেন আপনাদের যে সিনোপসিসটা আমি রেডি করব বা আপনারা যেটা পাবেন, সেটা আসলে রিস্ক ম্যানেজমেন্ট থেকে এনে আমরা দিব। মানে রিস্ক ম্যানেজমেন্ট থেকে কপি পেস্ট করে আপনাদেরকে প্রোভাইড করা হবে মডিউলি। সো এটা একটা, যারা রিস্ক ম্যানেজমেন্ট পড়ছেন, ইউ উইল গেট এডিশনাল অ্যাডভান্টেজ ফ্রম দিস ওয়ে। আপনাদের জিএফআই তে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। এজন্য আমাকে যারা ফোন করেন যে ভাইয়া 3টে সাবজেক্ট বা এটা নিতে চাচ্ছি, ইভেন এইটা না, শুধু এই যে মডিউল 2-র যে ক্যাপিটালের যে আমি একটা ম্যাথ বলছি, এই যে সিআরআর রিলেটেড একটা ম্যাথ থাকে, সেই ম্যাথটাও রিস্ক ম্যানেজমেন্ট আপনারা আলোচনা করে আসবেন, এবং সেই ম্যাথটাই এখানে আসে। বরং রিস্ক ম্যানেজমেন্ট একটু ডিটেল আলোচনা করেন, এখানে এইটা একটু শর্ট করে আসে। সো এখানকার ম্যাথটা অনেকখানি রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে।
তারপরে হচ্ছে সাবসিডিয়ারি অ্যান্ড আদার বিজনেস গভর্নমেন্ট, মানে ব্যাংকের পাশাপাশি যে সকল বিজনেস এন্টিটি আছে তাদের বিজনেসগুলি কিভাবে মানে কোন একটা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিল করে, সেটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যান্ড আদার বিজনেস গভর্নেন্সের মধ্যে পড়ে। সাবসিডিয়ারি অ্যান্ড আদার বিজনেস গভর্নেন্সের মধ্যে এখানে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকিং, তারপরে হচ্ছে কাস্টোডিয়ান সার্ভিস, অল ইউ হ্যাভ রিড। কাস্টোডিয়ান সার্ভিস হচ্ছে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের ইস্যুস, অফ ব্যালেন্স শিট আইটেম বা ওবিও কিভাবে কাজ করে, ইসলামিক উইন্ডো ইসলাম ব্যাংকিং কিভাবে কাজ করে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কিভাবে কাজ করে, এজেন্ট ব্যাংকিংটা কিভাবে কাজ করে। মানে এই টপিকসগুলি সবকিছু, সবগুলি টপিকসই সোজা টপিকস। একটা টপিকসও নাই যেটা আপনার মাথায় নাই এবং আপনার কাছে কঠিন মনে হবে, এরকম কোনো টপিকস নাই। জি, স্টেক হোল্ডার গভর্নেন্স। স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার, দুইটা পার্থক্য আছে। ঠিক আছে, স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার, আপনারা জানেন দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনাদের পার্থক্য আছে প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টেক শেয়ার হোল্ডার এন্ড হোল্ডার, শেয়ার হোল্ডার? শেয়ার হোল্ডাররা তো মালিক, আর স্টেক হোল্ডার মানে হচ্ছে সুবিধাভোগী। যেরকম গ্রাহক হতে পারে, তারপরে বাংলাদেশ ব্যাংক হতে পারে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন হতে পারে, তারপরে আপনার ট্যাক্স অথরিটি হতে পারে, এনবিআর হতে পারে, এগুলো হচ্ছে স্টেক হোল্ডার। কোন ব্যাংকের এমপ্লয়িরা কি হবে? এটাও স্টেক হোল্ডার স্যার। হুম। ভাইয়া একদম ক্লিয়ারলি বলেছেন, কনসেপ্ট ইজ ক্লিয়ার, অ্যান্সার ইজ পারফেক্টলি ওকে। একটা পার্থক্য কিন্তু পড়া হয়ে যাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? কোন একটা কোম্পানির শেয়ার হোল্ডার মানে হচ্ছে তারা কোম্পানির মালিকানার অংশ, মানে তারা ক্যাপিটাল প্রোভাইড করে মালিকানার অংশ হিসেবে পরিগণিত হয়, তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। অন দ্য আদার হ্যান্ড, স্টক হোল্ডার হচ্ছে যারা কোম্পানির মালিক না, দে আর দ্য বেনিফিশিয়াল ওনার অর বেনিফিশিয়াল হু রিসিভ বেনিফিট ফ্রম দ্য কোম্পানি। যারা কোম্পানির অপারেশনাল অ্যাক্টিভিটিস মনিটর বা সুপারভাইজ করার ক্ষেত্রে করে এবং কোম্পানির বিভিন্ন ধরনের, কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নেয় বা সার্ভিস দেয়, অ্যাডভান্টেজ নেয় বা অ্যাডভান্টেজ দেয়, তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। তো কোনো একটা কান্ট্রির ব্যাংকিং ইন্ডাস্ট্রির গভর্নেন্সটা এনশিওর করার জন্য সেখানকার স্টেক হোল্ডার কারা এবং স্টেক হোল্ডারদের সাথে রিলেশনশিপটা আমাদের কেমন থাকা দরকার, সেইটা নিয়ে আলোচনা করা হয় মডিউল জিতে। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারের কথা বলা হয়েছে, যে কোনো একটা ব্যাংকের স্টেক হোল্ডার হতে পারে লোকাল গভর্নমেন্ট এজেন্সিস, রিলেশনশিপ উইথ শেয়ার হোল্ডার, তারপর রিলেশনশিপ উইথ কম্পিটিটর অ্যান্ড মার্কেট কন্ডাক্ট, যারা কম্পিটিটর আছে তাদের সাথে কেমন রিলেশনশিপ ক্রিয়েট করবেন, রিলেশনশিপ উইথ কাস্টমার, তারাও কোনো একটা কোম্পানির মানে স্টেক হোল্ডার, টু বিল্ড ডিপ রিলেশনশিপ উইথ কাস্টমার, তারপরে কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট, রিলেশনশিপ উইথ মিডিয়া, ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি। স্টেক হোল্ডারদের রেসপন্সিবিলিটিটাকে এনশিওর করার জন্য যে সকল কাজ করা হবে সেই সকল রোল মডিউল জিতে আলোচনা করা হবে। মডিউল এইচ, ফিউচার লুকিং অর্গানাইজেশন। মাঝে মাঝে সবাই আমার উপর একটু বিরক্ত হন, ভাইয়া অন্য জায়গায় তো পড়তে গেলে দেখি অনেকে আছেন কোথায় কোথায় জানি আবার পড়ে, হ্যাঁ পড়ে আবার এখানেও আছে। তা একদিন হঠাৎ করে বলে, একজন আমাকে বললো যে ভাইয়া আপনি মানে একটা কোচিং এ তো আমি অ্যাড হইছি, অ্যাড হওয়ার পরে তারা তো প্রথম দিনে ভাইয়া আমাকে 6টা প্রশ্ন পড়ে ফেলছে। 6টা প্রশ্ন প্রথম দিন শুরু করছে, এ বি সি ডি, ছয়টার আলোচনা শেষ। তো এইটা ভাইয়া এভাবে আলোচনা করলে আমার মনে হয় বেশি ভালো হয়। আমি বললাম যে না, এভাবে আলোচনা করলে ভালো হইতো যদি আপনাদের পরীক্ষাটা হইতো যে কোনো 10টা প্রশ্ন থাকতো, 8টা প্রশ্নের উত্তর দাও, তাহলে ওইভাবে পড়লে ঠিক আছে। আমি 27 30টা প্রশ্ন পড়বো, 10টা প্রশ্ন আসবে, আমি 8টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। ভাইরে ভাই, এখন তো পরীক্ষা ওইরকম নাই। হ্যাঁ, এখন কিন্তু পরীক্ষা পাশ করা অনেক সোজা, কিন্তু এই পাশটা করতে গেলে একটু জেনুইনলি ভালো করে বুঝে পরীক্ষা দিতে হবে। মানে আপনি যদি মনে করেন যে আমি অল্প একটু পড়বো এবং এইটা পড়ে শুধু পরীক্ষা দিব, না। কেস স্টাডি যদি আপনি চ্যাপ্টারের মর্মই না বুঝেন, কেস স্টাডি পড়বেন কোথা থেকে, দিবেন অ্যান্সার কোথা থেকে? কেস স্টাডি কি আমি কি বলতে পারবো যে কেস স্টাডি 2 নম্বর চ্যাপ্টার থেকে আসবে? এই যে স্টেক হোল্ডার রিলেটেড ডিসকাশন করলাম, কোনো কারণে যদি স্টেক হোল্ডার রিলেটেড ইস্যু নিয়ে কেস স্টাডি আসবে, আজকের ক্লাসের স্টেক হোল্ডার নিয়ে যতগুলি কথা আছে ততগুলি কথার কিছু না কিছু কথা আপনি পরীক্ষার হলে লিখতে পারবেন। দিস ইজ ইউর অ্যাডভান্টেজ। সো কোনো কোর্সেই এখন আপনাদের যে পরীক্ষা আপনারা পার্টিসিপেট করবেন, প্লিজ
বিভিন্ন ধরনের অ্যাড এটা ওইটা থাকে, 3টা 5টা 6টা 7টা কোর্সে শেষ করবো, এই করবো ওই করবো, জেনুইন প্রশ্নগুলি শেষ করলে হবে, এগুলি খুব বেশি মাথায় নেবেন না। হুম। নিজের মাথার ভিতরে অ্যাটলিস্ট একটু জিনিস মনে করবেন যে আপনি কোর্সটা যত ভালো বুঝবেন, কেস স্টাডি আপনি তত সুন্দর লিখতে পারবেন। কোর্সটা যত ভালো জি বুঝবেন, স্যার। পার্থক্য ব্রড কোশ্চেনে রেফারেন্স আপনি তত বেশি লিখতে পারবেন, আলটিমেটলি পরীক্ষা ভালো হয়ে যাবে। আর প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমাদের উইক পয়েন্ট থাকে, কিছু জায়গায় কিন্তু আমরা নিজেরাই বোনাফাইডলি আমরা কনফিডেন্স দিই যে এই সাবজেক্ট আপনি ভালো করতে পারবেন, এটা কমন পড়বে 100%, এখান থেকে পৃথিবী উল্টালেও আপনার 5টা কোশ্চেন অ্যান্সার করতে মিস হবে না। যেমন কোনো পার্থক্য এমন হবে না যে আপনার 5টা কমন পড়বে না, পড়বেই সব সাবজেক্ট। সো সেইগুলি যদি আপনি ইন অর্ডার লেখেন তাহলে তো আপনার মার্কস বেড়ে যাবে। সো সাবজেক্টটা বোঝাটা জরুরি, কারণ আমাদের কোশ্চেন প্যাটার্নটাই হয়েছে এরকম। আমি যদি কেস স্টাডি ভালো করতে যাই, আমি যদি অন্যান্য পার্ট ভালো করে লিখতে যাই, আমি আসলে সাবজেক্টের সম্যক জ্ঞান না থাকলে আমি আসলে এগুলি ঠিকঠাক করে শেষ করতে পারবো না। নেক্সট মডিউল এইচ, অ্যান্ড দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই মডিউল এইচ থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কমপক্ষে 20 মার্কস, কমপক্ষে 20 মার্কস। মডিউল এইচে ফিউচার লুকিং অর্গানাইজেশনে আসলে বলা থাকে কি, এখানে মার্কেট পজিশনিং রিপোজিশনিং দুইটা টপিকস বলা থাকে। একটা হচ্ছে মার্কেট পজিশনিং, আর একটা হচ্ছে মার্কেট রিপোজিশনিং। ঠিক আছে। একটা হচ্ছে ডিজিটাল এজেন্ডা, অর্থাৎ আপনার ব্যাংকিংটাকে মডার্নাইজ করার জন্য আপনার কোন কোন স্টেপস গ্রহণ করবেন সেটার কথা বলা থাকে। পিপল প্ল্যান, সাকসেশন প্ল্যান, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিকস। ঠিক আছে। আমি যদি টপিকস গুলি জাস্ট 1 মিনিট 1 মিনিট করে বলি, যে মার্কেট পজিশনিং, পজিশনিংটা যদি এখানে লেখে নাই, আমি লিখছি রিপোজিশনিং। মার্কেট রিপোজিশনিং মানে হচ্ছে আপনি মার্কেটের বিজনেসে একটা পজিশন আছে, সেখান থেকে আপনি বিজনেসটা গুটিয়ে নিতে চান। হোয়াট শুড ইউ হ্যাভ টু বি অ্যাপ্রোচ ফর দ্যাট মার্কেট? ডেফিনেটলি অ্যাপ্রোচটাই না, এটা না। এইচএসবিসি না কোন ব্যাংক 250 এমপ্লয়ি স্যাক করলো? এইচএসবিসি। এইচএসবিসি, জি। এখন বাংলাদেশ ব্যাংক কি করলো? তাদেরকে কারণ দর্শানোর জন্য কারণ নোটিশ দর্শক দিচ্ছে। বলেছে, ঠিক জি। আছে। জি ওরা স্যার। চিন্তা করছে যে ওদের মানে বিজনেসের একটা পোর্টফোলিও কমিয়ে ফেলবে, সো এই পোর্টফোলিও কমলে এখান থেকে প্রফিট জেনারেশন এতটুকু কমে যাবে, সো এত লোক রাখা ঠিক হবে না। দ্যাটস ওয়াই সবাইকে বলা হয়েছে যে ইউ ইউ উইল সি ফর অ্যানাদার জব, অথবা এই টাইপের আমি কথা বললাম। বাট ইট ইজ নট দ্য পারফেক্ট ওয়ে টু সে গুড বাই। আপনি যদি কাউকে গুড বাই বলতে হয় তাহলে এটা একটা নির্দিষ্ট প্রসেস ফ্লো অ্যাপ্লাই করে তারপরে করতে হবে। মার্কেট রিপোজিশনিংটা আপনাকে এটা বোঝাবে। আমি আগে বিজনেস করতাম 6টা প্রোডাক্ট এইচএসবিসি, এখন রিটেলটা সে ক্লোজ করে দিল। তাহলে রিটেল ক্লোজ করে যাওয়া মানে হচ্ছে মার্কেটে তার পজিশনিংটা রিস্ট্রাকচার হচ্ছে, রিচেঞ্জ হচ্ছে। রিচেঞ্জ হয়ে এখন এইচএসবিসি হবে উই আর সার্ভিং 5 টাইপস অফ প্রোডাক্ট, রিটেল ইজ নট আওয়ার প্রোডাক্ট। এখন তাদের মার্কেটিং এরকম হবে। সো তারা তাদের মার্কেটিং স্ট্রাকচারটাকে রিপোজিশনিং করবে। রিপোজিশনিং করতে গিয়ে যদি কোনোভাবে আপনি অ্যাগ্রেসিভ রিপোজিশনিং করেন, আপনি এইচএসবিসির মতো ধরা খাবেন, বাংলাদেশ ব্যাংকের এই রোশনালে পড়বেন। আর আপনি যদি প্লেন ওয়েতে রিপোজিশনিং করেন, সেটা আপনার ব্র্যান্ড ভ্যালুটাকে বাড়াবে। আমি অনেক অনেক জায়গায় দেখি যে অনেক, আপনারা এটাকে হয়তো খেয়াল করেন না, ক্যাসিনো বিজনেস নিয়ে আমাদের একটা সময় উম, অনেকগুলি প্রবলেম ছিল। একটা 7-8 দিন এই হোটেলে ধরে এটা 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 এরকম হয়। তো আমি ওখানে দেখলাম যে মতিঝিলে ওটা মানে ঠিক বার বলবো না, ওইটা হচ্ছে ক্যাসিনো বিজনেস ওখানে হতো। তো যখন এটা ওখান থেকে সম্রাট মনে হয় না একজন আওয়ামী লীগের ছিল কোন একটা জি সময়। জি, সম্রাট, জি জি, হ্যাঁ। সম্রাট ছিলেন স্যার, তো জি। ওনাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে উনি মানে যেখান থেকে ওনাকে অ্যারেস্ট করা হলো, বা যে 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 জায়গাটাতে ওনার বেশি কারেন্টলি মানে যাওয়া আসা হতো, তো ওই 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 বার অ্যাসোসিয়েশন বা ওই বার কোম্পানি যারা চিন্তা করলো যে এখন যে অবস্থায় এসে দাঁড়ালো, রেপুটেশন তো আর নাই। হ্যাঁ। সো আমরা রেপুটেশনটাকে রিগেইন করতে পারি কিভাবে? স্ট্রেট ফরওয়ার্ড ও কি করলো, ওর ওইটাকে ক্লোজ করে দিল। ক্লোজ করে ও একটা হসপিটালের উইং খুলে দিল ওখানে, মানে ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার্স অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। তাইলে ও রিপোজিশনিং করলো ওর বিজনেসটা, বাট উইদিন এ গুড লুকিং। বাইরে থেকে এখনো
হ্যাঁ, এই জায়গাটা তো কেসে নিয়েছিল না, এখন একটা ডায়াগনস্টিক সেন্টার, বিকজ ডায়াগনস্টিক সেন্টার তো সেবামূলক প্রতিষ্ঠান, লোকজনের একটা সফট কর্নার কাজ করে। সো এই রিপোজিশনিং দিয়ে কিন্তু তিনি মার্কেট তার মানে তার ভ্যালুটাকে কিন্তু ইনক্রিজ করেছেন। নিউ বিজনেস ইনিশিয়েটিভস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, অ্যাজ লাইক অ্যাজ এআই। নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট ইনপুট করে, নতুন নতুন প্রোডাক্ট ইনপুট করে আমি নতুন বিজনেস ইনিশিয়েটিভস করে, নতুন বিজনেস প্ল্যান তৈরি করে আমি যদি মার্কেটে থাকতে পারি, ফিউচার লুকিংটা এরকম। আপনারা জানেন বিশ্বের কোন দেশে এআই মিনিস্টার আছে কেউ জানেন? এআই মন্ত্রী মানে বুঝছেন, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিস্টার, কেউ জানেন আছে? থাকা উচিত। হুম, এআই মিনিস্টার, দেখি কেউ জানেন কিনা, দেখি কে লিখছেন কিনা, ওই দেখি। তার কি জিনাত বলেছেন তার কিতে আছে। হ্যাঁ, রিসেন্টলি গত বৃহস্পতিবারে ইউকে তাদের নতুন একজন এআই মিনিস্টার স্টাবলিশ করেছেন। ইট ইজ কমপ্লিটলি অ্যালাইন উইথ নিউ বিজনেস ইনিশিয়েটিভস। জানেন না তো এখন বিজনেসটা কোন জায়গায় যায়। মানে দুনিয়া সব বাদ দেন, আমার কথাই বলেন। আমি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে কোথায়? আমি একটা মেসেজ দিই, আমি হোয়াটসঅ্যাপে একটা ফেসবুকে একটা মেসেজ দিই, অথবা সোশ্যাল মিডিয়া, স্যার। সোশ্যাল মিডিয়ায়, জি সোশ্যাল স্যার। মিডিয়ায়, জি অথবা আপনি ইউটিউবে আমার ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছেন, জাকির ভাই আপনার সাথে জি ক্লাস স্যার। করতে চাচ্ছি, আপনার ইনভলভমেন্ট আমার সাথে আসছে, এবং আপনার মতো শ শ ইনভলভমেন্ট অ্যাড হয়েছে। নিউ বিজনেস ইনিশিয়েটিভ, ঠিক আজ থেকে 15 বছর আগে নেভার এভার আই উইল কনসিডার দিস টাইপস অফ বিজনেস, কারণ তখন नहीं তো हेवन চিঠি क्या আদান প্রদান হতো। ঠিক আছে? সো নিউ বিজনেস ইনিশিয়েটিভসটা মার্কেটের জন্য খুব ইম্পর্টেন্ট, ডিজিটাল এজেন্ডা অ্যাজ ওয়েল এস পিপল প্ল্যান এবং সাকসেশন প্ল্যান। সাকসেশন প্ল্যান আপনাদের কেস স্টাডির জন্য খুব ইম্পর্টেন্ট। বারবার আমি স্যারকে বলি, বারবার বলি যে সাকসেশন প্ল্যান, বলে যে সাকসেশন প্ল্যান তো ব্রড প্রশ্নে দিয়ে দিই সব সময়, মানে এটা দিয়ে সাকসেশন প্ল্যান থাকবেই পরীক্ষায় মাস্ট, আইদার ব্রড কোয়েশ্চেন অথবা কেস স্টাডি প্রশ্ন থাকবেই। পিপল প্ল্যান আইদার ব্রড কোয়েশ্চেন্স অর শর্ট নোট থাকবেই। রিক্রুটিং এন্ড পিপল প্ল্যানটা মানে কি? পিপল প্ল্যান হচ্ছে কোনো একজন আপনার প্রতিষ্ঠানে কোনো একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া থেকে শুরু করে তার প্রফেশনাল এক্সিলেন্সিটা বাড়ানোর জন্য যাবতীয় ব্যবস্থা করার প্রসেসটাকে বলা হয় পিপল প্ল্যান। তো আপনার ধরেন ডিপার্টমেন্টে, ধরেন ট্রেডে একজন লোক লাগবে অথবা জেনারেল ব্যাংকিং একজন লোক লাগবে, আপনি এক্সপিরিয়েন্স দেখেন জেনারেল ব্যাংকিং, সে আসলে তাকে অনবোর্ড করেন, অনবোর্ড করার পর তাকে লার্নিং ট্রেনিং করে করে তাকে আপনার প্রতিষ্ঠানের অ্যাসেট হিসেবে তৈরি করেন। এই যে কোনো একজন ব্যক্তিকে জয়েন করানোর পর থেকে প্রতিষ্ঠানের অ্যাসেট হিসেবে তৈরি করা পর্যন্ত ওই ব্যক্তির পেছনে আপনি যত প্ল্যান ইনভেস্ট করেন, ওই সকল প্ল্যানের কালেকটিভ নাম হচ্ছে পিপল প্ল্যান। আমি ক্যাম্পস করেছি, ক্যাম্পস করার কি হচ্ছে, ক্যাম্পস করার সময় আমার 1-1.5 লাখ টাকা লেগেছে। আমি ব্যাংকে বললাম যে আমার সার্টিফিকেশনটা করতে 1.5 লাখ টাকা লেগেছে, ব্যাংক বললো যে আমরা টাকা দিয়ে দিচ্ছি। কেন ব্যাংক টাকা দিচ্ছে? ব্যাংক টাকা দিচ্ছে কারণ এই সার্টিফিকেটের জন্য আমি ব্যাংকের কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুসগুলিতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবো, আমার দ্বারা ব্যাংক সেফ হবে। সো ওর দ্বারা যেহেতু ব্যাংক সেফ হবে, ওর এই সার্টিফিকেশনটা আমার ব্যাংকের জন্যই ও করেছে, সো এটার পিছনে আমি টাকা দিলে কোনো অসুবিধা নাই। দিস ইজ কল্ড পিপল প্ল্যান। আর সাকসেশন প্ল্যান হচ্ছে লিডার তৈরি করা, উত্তরাধিকারী তৈরি করা। একজন এমডি যাবে, নতুন এমডি সেই প্রতিষ্ঠান থেকে তৈরি করার জন্য যাবতীয় প্ল্যান করা হচ্ছে সাকসেশন প্ল্যানে পড়ে। রিক্রুটিং অ্যান্ড আপস্কিলিং এমপ্লয়ি অফ ফিউচার। আমি কেন এই টপিকসগুলি ধরে ধরে আপনাদেরকে একটু হাইলাইট করছি, কারণ এই সাবজেক্টে নেক্সট ডেতে আমরা কিন্তু ওই সিঙ্গেল কোয়েশ্চেন এবং ম্যাথ ডিফারেন্স এগুলি কিন্তু আগে পড়ে ফেলবো। এই জন্য আমি সবগুলি টপিকস নিয়ে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, যাতে নেক্সট ক্লাসের শুরুতেই ডিফারেন্স পড়তে শুরু করলে আপনাদের কাছে আনইজি না হয়, যে আপনি মনে করবেন যে ওইগুলি তো আমরা আলোচনা করে আসছি, সমস্যা নাই। এই জন্য আমি টপিকসগুলিকে একটু জাস্ট আপনাদের সাথে অ্যালাইন করে নিচ্ছি। রিক্রুটিং অ্যান্ড আপস্কিলিং এমপ্লয়ি অফ ফিউচার। আপস্কিলিং এমপ্লয়ি মানে হচ্ছে এমপ্লয়িকে মানে এমপ্লয়িকে মাইগ্রেট করা। এখন আপস্কিলিং অফ এমপ্লয়ি মানে হচ্ছে, আপ স্কেলে নেওয়া মানে হচ্ছে নতুন রেসপন্সিবিলিটি দিয়ে এমপ্লয়িকে নতুন করে শানিত করার প্রসেসকে বলা হয় আপস্কিলিং এমপ্লয়ি।
ঠিক আছে। আপ স্কেলিং এমপ্লয়ি মানে হচ্ছে আপনি এমপ্লয়িকে চাপ দিবেন, এটা না। ইম্পর্টেন্ট টপিকস। আপ স্কেলিং এমপ্লয়ি মানে হচ্ছে আপনি এমপ্লয়ির উপর কাজের রোল দিবেন, এমপ্লয়ির ডেজিগনেশন বাড়াবেন। ধরেন আপনি এরকম করলেন, কেউ একজন এভিপি ছিল, তাকে এখন এভিপি করলেন। এভিপি করে আগে ধরেন উনি ইম্পোর্টের হেড ছিল, এখন বললো যে জাকির তোমাকে তো এখন এভিপি করছো, তুমি তো এখন এভিপি হয়েছে, রেসপন্সিবিলিটি বাড়ার দরকার, তুমি ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুইটারই হেড হিসেবে কাজ করো। এটা হচ্ছে আমি জাকিরের আপ স্কিলিং এমপ্লয়মেন্ট প্রসেসটাকে রেকগনাইজ করলাম, প্রসিস্ট করলাম। আপ স্কিলিং এমপ্লয়ি মানে যে একজন এমপ্লয়িকে, পিপল প্ল্যান আর আপ স্কিলিং এমপ্লয়ির মধ্যে পার্থক্য আছে। পিপল প্ল্যান হচ্ছে আপনার একজন মানে একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পর থেকে সেই ব্যক্তিকে আপনার প্রতিষ্ঠানের এসেনশিয়াল অ্যাসেট হিসেবে তৈরি করার জন্য তার পেছনে আপনার যত প্ল্যান থাকে সেটাকে বলা হয় পিপল প্ল্যান। আর আপ স্কিলিং এমপ্লয়ি মানে হচ্ছে একজন এমপ্লয়িকে পলিশ করে ঘষে মেজে তার মধ্যে মানে মেন্টাল ফিটনেসটাকে এনকারেজ করে তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেস নেওয়া হয় সেটার নাম হচ্ছে আপ স্কিলিং এমপ্লয়ি। এই হচ্ছে আমাদের টপিকস মূলত। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি খুব ইম্পর্টেন্ট বলেন কোন, আমরা তো চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন পড়বো, যদি বলেন যে ভাইয়া আসলে কোন চ্যাপ্টারগুলি বেশি ইম্পর্টেন্ট, পড়তে না পড়লে না, আমরা আসলে এই চ্যাপ্টারগুলি থেকে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনটা এইভাবে খুব বেশি বলবো না। আমরা যদি ওয়ান্ট টু গো ইন সাজেশন, জিএফআই তে তো আপনারা অনেকেই বাংলা পরীক্ষা দিবেন, সো ফার মাই কনসার্ন অনেকেই দেওয়ার পসিবিলিটি আছে। কেউ যদি মনে করেন ভাইয়া অস্বস্তি ফিল না করলে দিতে পারেন, আমি অ্যাপ্রিসিয়েট করি। মানে জিএফআই তে বাংলা পরীক্ষা দিলে কোনো সমস্যা নেই, চাইলে আপনি দিতে পারেন। কারণ এখানে আপনি বানাই সানাই লেখার সুযোগ আছে, কিছু জায়গায় লিখলেন, লিখতে পারবেন। আর যারা ইংরেজিতে দিবেন, আমি বাংলা ইংরেজি দুইটাই শিট দিব, দুইটাই নোট দিব, দুইটা সবকিছু বাংলা ইংরেজি দিব, শুধু ম্যাথটা ইংরেজি করব। দেখেন আমরা এইভাবে প্রশ্ন রাখবো, হ্যাঁ, হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, হোয়াট আর দ্য অ্যাসপেক্টস অফ গুড গভর্নেন্স, রোল এন্ড রেসপন্সিবিলিটি অফ দ্য রেগুলেটর, তারপরে হোয়াট ইজ অর্গানাইজেশন কালচার এন্ড কোড অফ কালচার, তারপর রাইট দ্য রেসপন্সিবিলিটি অফ চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, সিইও অফ এম, এই প্রশ্নটা মাস্ট আসবে। আমরা আরো পরে ইম্পর্টেন্ট বলবো, এখন তো আপনাদের সাজেশন বেসড ডিসকাশনের জন্য যাওয়া, এটা মাস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে when and how the board of an FI can resolve an observer is appointed, ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, হাউ ইট শুড বি অ্যাচিভড, কর্পোরেট কালচার কাকে বলে, সব প্রথম চ্যাপ্টারের প্রশ্ন। সিনিয়র ম্যানেজমেন্ট আমরা আলোচনা করেছি, দেখেন এটা দেখার সাথে সাথে আপনি ও ভাইয়া এটা তো আলোচনা করেছি, সিনিয়র ম্যানেজমেন্টের রোল কি, বিজনেস স্ট্র্যাটেজি কি, তারপরে হচ্ছে অর্গানাইজেশন কালচারের সাথে তার পার্থক্য কি, প্রবলেম অ্যাসেট বলতে কি বুঝি, এটা মডিউল ডি এর প্রশ্ন। ডিটেলটুকু আর পড়ার দরকার নেই, শুধু ছোট একটু পড়লেই হবে। স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট, এসএম বলতে কি বোঝায়, সে কিভাবে কাজ করে। হোয়াট ইজ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, যেটা আমি বলছি রিস্ক ম্যানেজমেন্ট থেকে যে পার্টটা এখানে অ্যাড হবে সেটা। হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট, দেখেন রিস্ক অ্যাপেটাইট কিন্তু আমরা রিস্কেও পড়বো। হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই থ্রি লাইন অফ ডিফেন্স, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটাও আমরা রিস্কে পড়বো। কোর ব্যাংকিং মানে এজেন্ট ব্যাংকিং বলতে কি বোঝায়, তাদের রোল কি, শেয়ার হোল্ডারদেরকে কেন কনসার্ন অথরিটি বলা হয়, তারপরে হচ্ছে কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ কি, তারপরে হচ্ছে মিডিয়ার সাথে রিলেশনশিপ রাখলে কি হয়। আমি একটু বড় করে রাখছি, এখন প্রশ্ন একটু বেশি রাখছি, পড়তে গেলে আমাদের কিন্তু কিছু প্রশ্ন আরো কমে যাবে এখান থেকে। আমি প্রথমে সাজেশনটা একদম ছোট করি নাই, বাট আমরা পড়তে গেলে এগুলিকে আরেকটু সিকুয়েন্সিয়ালি কমাবো। হোয়াট ইজ সাকসেশন প্ল্যান, দেখেন ইম্পর্টেন্ট। বিজনেস নিউ বিজনেস ইনিশিয়েটিভস আলোচনা করেছি। তারপরে হোয়াট ইজ ডিসক্লোজার অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই প্রশ্নটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ফিউচার লুকিং অর্গানাইজেশন, স্টেট দ্য মেইন ফিচার অফ ফিউচার লুকিং অর্গানাইজেশন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা আসলে ইম্পর্টেন্ট না, আমি রাখছি, হয়তো এটা পড়ার সময় বাদ দিয়ে দিব। কিছু শর্ট নোট আমরা এখানে অ্যাড করেছি অলমোস্ট, এগুলি ইম্পর্টেন্ট। ডিফারেন্স, ডিফারেন্স একটা দুইটা ডিফারেন্স অ্যাড হইতে পারে, আমরা পড়ার সময় তো আপনাদেরকে সাজেশন আমরা দিয়ে দিব, কিন্তু শেষের দিকে আমাদের হয়তো কিছু প্রশ্ন, দুই একটা প্রশ্ন অ্যাড করতে হতে পারে, সেগুলি আমরা নতুন করে অ্যাড করে নিব হয়তো শেষের দিকে, হয়তো 5-6টা প্রশ্ন সব মিলে, সব পার্ট মিলে। আদারওয়াইজ সাজেশন ইজ ওকে। কেস স্টাডিতে আমরা একটু আলাদা সময় দিব আলাদা করে, বাট যেই স্টেপস গুলি যেভাবে বলবো সেভাবেই থাকবে, কোনো উল্টাপাল্টা কোনো কিছু হবে না।
আর হচ্ছে এটা সাজেশনটা বাংলা করা, বাংলা করে মানে বাংলা পার্ট। সো সাজেশন দেওয়ার পরে আমরা আপনাদের সাথে জিএফআই তে সাজেশনটা শেয়ার করার পরে আপনাদের কাজ থাকবে সাজেশনের সাথে সাথে আমি শেয়ার করব ম্যাথ শর্ট নোট ডিফারেন্স, এটা আগে মানে আমরা 40 আগে শেষ করবো জিএফআই তে। জি স্যার, এটা ভালো হয়। হ্যাঁ, সো নেক্সট ক্লাস জিএফআই তে আমাদের হবে, সাজেশনের আলোচনায় যাব না, আমি স্টেট করব পার্থক্য নিয়ে। আমি ওই দিন একটা ক্লাসে পার্থক্য এবং সিঙ্গেল কোশ্চেন দুইটা জিনিস একত্রে শেষ করব, একটা ক্লাস 30 মিনিটস 30 মিনিটস। আগে সিনপসিস দিয়ে দিব, আপনারা নিজের আগে পড়ে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। স্যার সাথে সাজেশন এবং নেটশিটটাও দিয়ে দিন তাহলে। হুম। আর ওই যে স্যার, ওই যে সার্কুলার গুলো বাংলাদেশ ব্যাংকে যে সার্কুলার দিতে চাইছিলেন স্যার। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার করে, ঠিক আছে ঠিক আছে, ওকে। আর আপনারা স্যার ওই যে গ্রুপে গ্রুপে আমি কোশ্চেন ব্যাংকটা একটু দেন প্লিজ স্যার, কোশ্চেন ব্যাংক। আচ্ছা কোশ্চেন ব্যাংকে দিয়ে দেবে। দেখেন আপনারা গ্রুপের মধ্যে যখন আমি মেসেজ দেই, ধরেন আমি একটা গ্রুপ একটু শেয়ার করি তাহলে আপনারা একটু বুঝবেন, হ্যাঁ। আমি কিন্তু প্রত্যেকটা গ্রুপে যখন কোনো মেসেজ দেই, ধরেন আমি যখন মেসেজ দিব সে, এই যে আমি যখন এই ক্লাস শিডিউলটা শেয়ার করি, এটা নিচে কিন্তু এরকম বোল্ড করে আবার লিখে দিব যে এটা হচ্ছে জিএফআই এর জন্য রিলেটেড সার্কুলার রিগার্ডিং সিইও অ্যাপয়েন্টমেন্ট, তাহলে তো আপনি বুঝবেন। আবার কিন্তু দারুণ হবে স্যার তাহলে। হ্যাঁ, সবাই কিন্তু আমার শেষে কিছু পার্টিসিপেন্ট থাকে যারা শেষে বলে যে ভাই এটা তো পাই না এটা পাই না, আমি সবই গ্রুপে দিয়ে দিই। কিন্তু ক্লাস অ্যালাইনমেন্টটা না থাকার কারণে অনেকেই বুঝে না। এখন 7 দিন পরে যদি কেউ সার্কুলার খুঁজতে আসে তখন তো 7 দিনের সিনopসিসের নিচে এসে পড়ে যাবে। জি এই স্যার। জন্য ক্লাসের সাথে সবার জন্য ডিসিশন হচ্ছে আমরা যখন ক্লাস নিব ক্লাসের সাথে আপনি অ্যালাইন থাকবেন। যদি কোনো কারণে কোনো ক্লাস করতে না পারেন প্লিজ আপনি রেকর্ডিংটা শুনে নেবেন, এবং এর সাথে যে সিনপসিস গুলি আমি শেয়ার করব সেই সিনপসিস গুলি আপনারা একটু মানে গোছায় নেবেন। সো জিএফআই তে আমার কাজ হচ্ছে সাজেশন, তারপরে হচ্ছে সিঙ্গেল কোয়েশ্চেন, ডিফারেন্স, ম্যাথ ইনিশিয়ালি আমি দিব। এতটুকু আমরা নেক্সট 2টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলবো হোপফুলি, নেক্সট 2টা ক্লাসের মধ্যে। জি তারপরের স্যার। ক্লাস থেকে আমরা ব্রড কোশ্চেন যতগুলি আছে সিরিয়াল ধরে ধরে পড়ে যাব, কারণ আমরা মোটামুটি ওভারঅল সিলেবাসে কি আছে এটা মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে, রাইট? কোনো অ্যাডভাইস? আজকে রাতের মধ্যে পেয়ে যাবো? হ্যাঁ, আর সার্কুলার গুলি আমি দিয়ে দিব, সার্কুলার গুলি আমরা ব্রড কোশ্চেন পড়ার সময় আলোচনা করবো অবশ্য। সার্কুলার, আচ্ছা, কোশ্চেন ব্যাংক স্যার, আর ম্যাথ শিট। ওকে, হ্যাঁ সার্কুলার, সার্কুলার কোয়েশ্চেন ব্যাংক, তারপরে ম্যাথ শিট, আর সাথে তারপর সাজেশনটা স্যার, একটু সাজেশন সাজেশন, যেটা দেখেন স্যার। সাজেশনটা, শর্ট জি নোটটা, হ্যাঁ। জি আমাকে স্যার। একটু সময় দিবেন এই মানে এই উইকটা হয়তো 1-2 দিন একটু আমার প্রসেস করতে একটু সময় লাগতে পারে, বিকজ আমি আসলে এখন ঢাকার বাইরে থেকে ক্লাস করছি, আমার সানডেতে একটা কোনো অসুবিধা নেই স্পেশাল স্যার, এই তো অ্যাসাইনমেন্ট আছে। অত অত বেশি তো এই পেরেশানির উইকটা কিছু না। একটু ডিলে হইতে পারে, রেকর্ডিং গুলো আমি গ্রুপে দিয়ে দিব, ওইগুলি প্রসেস করতে হয়তো মানে 1 দিন বা 2 দিন একটু সময় লাগতে পারে, এটা একটু অসুবিধা নেই আপনারা স্যার, একটু নেক্সট পেশেন্স ক্লাসের রাখবেন। আগে হলেই হয়েছে আর কি। জি স্যার, জি ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ স্যার, খুব প্রাণবন্ত ক্লাস নিলেন আর কি। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।